স্বাগত জানিয়েছি। এর থেকে বড় কি হতে পারে যে আমরাই ঠিক ছিলাম মানুষের জন্য। কারণ এসআইআর ভারতের দেশের সিকিউরিটির জন্য, মানুষের সিকিউরিটির জন্য খুব দরকার। বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, সব লুকিয়ে চুরিয়েছিল আরশোলার মতন। সব আরশোলাগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করেছে, সব সব নদী পার হয়ে যেতে শুরু করেছে। তাহলে পুলিশ একই ছিল, কিন্তু পুলিশদেরকে মানে সেই ছোট জগন্নাথ করে রেখে দিয়েছিল। আজকে পুলিশরা তাদের কাজ করছে এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সিএমকে। এত তারা ২ নম্বরই করেছে। তারা জানে যে তাদেরকে এখন পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সব কটা লোক ভয়ে ইস্তফা দিচ্ছে। যারা উচ্ছেদ হয়েছেন তারা পুরো পার্মানেন্ট ভাবে আর কিছু করতে পারবে না। তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী ভাববেন এবং কাউকে ফেলে দেবেন না, সবাইকে নিয়ে কোর্ট এসআইআর কে বলে দিয়েছে, মানে বৈধ বলে দিয়েছে এবং বলেছে এসআইআরটা একদম একটা সঠিক পদ্ধতি, যাতে এভাবে এই পদ্ধতিটি কি বলবেন? খুব ভালো স্বাগত জানাই। অনেকবার এটাকে ভুল বোঝানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর করা হলে সবাই কাগজ চাই বলা হয়েছিল, এসআইআর করলে সবাইকে বাইরে বার করে দেবে। কাউকে বলা হয়নি। পরিষ্কারভাবে বলা হয়েছিল যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছেন তাদেরকে, এখানে যারা বাসিন্দা নয় তাদেরকে যেতে হবে, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে যারা হিন্দুরা রয়েছেন, যদি অন্য জায়গা থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা আসবেন, তারা যদি হিন্দুরা ওইখান থেকে বঞ্চিত হয়ে, নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে আসেন, তাদেরকে আমরা সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব। এবং সেখানে যখন দেওয়া হচ্ছে, সেখানে এসআইআর এর মাধ্যমে যারা অবৈধ ছিল তারা আলটিমেটলি চলে যাবে, এটাই আমরা বুঝিয়েছিলাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করছিলেন, মানুষকে কনফিউজ করেছেন। মানুষরা বুঝতে পেরেছেন, তার আশীর্বাদ পেয়েছেন যে এই সরকার হয়েছে। এবং আজকে সুপ্রিম কোর্ট এসআইআর কে স্বাগত জানিয়েছে। এর থেকে বড় কি হতে পারে যে আমরাই ঠিক ছিলাম মানুষের জন্য। কারণ এসআইআর ভারতের দেশের সিকিউরিটির জন্য, মানুষের সিকিউরিটির জন্য খুব দরকার। এসআইআর এর জয় তাহলে বিজেপিরও জয়, এসআইআর এর জয় সাধারণ মানুষের জয়। দিদি, এই আমরা দেখেছিলাম এসআইআর এর সময় হাকিমপুর বলুন বা এই সড়কনগরের যে সীমান্তগুলোতে প্রচুর মানুষের ভিড় ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই হোল্ডিং সেন্টারের কথা বলার পরে আবার ভিড় হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তো বারবার বলতেন কোথায় অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে এত মানুষ কোত্থেকে আসছে? যে বুলডোজার দিয়ে যখন বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, সব লুকিয়ে চুরিয়েছিল আরশোলার মতন। সব আরশোলাগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করেছে, সব সব নদী পার হয়ে যেতে শুরু করেছে। একজন বলছে যে প্রায় 10 থেকে 15 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর করে থাকছে। তাহলে ভেবে দেখুন কতটা মিথ্যা কথা উনি বলতেন। এসবের দিয়ে ভোট করতেন ইনি সুরক্ষার কথা ভাবতেন না, কোনো মানুষের সুরক্ষার কথা ভাবতেন না, দেশের বর্ডারের সুরক্ষার কথা ভাবতেন না, দেশের সুরক্ষার কথা ভাবতেন না, শুধু ভোট করবে। আজকে সবসময় তো একই জিনিস থাকতে পারে না, পরিবর্তন তো হবেই। বাদুড়িয়ায় ধৃত পুরপ্রধানের জমি খুঁড়ে প্রায় 4টি ট্রলি উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। এই যে অন্যদিকে আমরা দেখতে পেলাম এই যে দিলীপ মণ্ডল, সেই ক্ষেত্রে তাকে পুরী থেকে ধরে আনা হলো। এই যে এত পুলিশের যে অ্যাক্টিভনেস, এটা নিয়ে কি বলবেন শুভেন্দু? সেই পুলিশ টেবিলের তলায় ঢুকে যেত। সেই পুলিশ মুর্শিদাবাদে যখন ওয়াকফ বোর্ডের সম্পত্তির নাম বিল বেরিয়েছিল, তখন ওটার নাম করে লুট করে গেছে তারা। সেই পুলিশ চুপ ছিল। বিভিন্ন জায়গায় দেখেছেন, আমরা আন্দোলন করতাম, পুলিশ সামনে থেকে দেখছে, জল কামান থেকে শুরু করে বিভিন্নভাবে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। সেই পুলিশগুলোই এখন কোমরে দড়ি বেঁধে বেঁধে ঘন্টায় ঘন্টায় দেখতে পাচ্ছি আমরা, প্রতি ঘন্টায় একজন করে গ্রেপ্তার হচ্ছে। সেই পুলিশগুলো কোমরে দড়ি পরিয়ে মানুষ যেটা চাইছিল তাদেরকে ঘোরাচ্ছে। তাহলে ভেবে দেখুন, তাহলে পুলিশ একই ছিল, কিন্তু পুলিশদেরকে মানে সেই ছোট জগন্নাথ করে রেখে দিয়েছিল। আজকে পুলিশরা তাদের কাজ করছে এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সিএমকে। কাকলি ঘোষ দস্তিদার, তিনি তৃণমূলের সমস্ত পদ থেকে আজকে ইস্তফা দিলেন এবং নাম না নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে কথা বলছেন যে দলের মহিলাদের সম্মান করতে পারেন না, একাধিক বিষয়। আমাদের তো একটাই কথা, যখন আমাদের মতো লোকেদেরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতেন পায়ের নুপুর করে রেখেছে, তখন কি সংবাদ মাধ্যমে কোথাও মিডিয়ার কাছে এসে তখন বলেছেন যেটা বলা ঠিক না? একের পর এক মহিলাদেরকে তারা নোংরা নোংরা কথা বলেছেন তাদের সাংসদরা, তখন কি একবারও প্রতিবাদ করেছেন? আজকে হঠাৎ প্রতিবাদের ভাষাটা জোরালো হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই পার্টি যদি আজকে তৃণমূলের সরকার আসতো, তবে কি উনি আসতেন? তবে কি ওনার দমবন্ধ অবস্থা লাগতো? সেটা তো লাগতো না। আজকে যেই পার্টি হেরে গেছে, এখন সবাই দল বদলের হিড়িক শুরু হয়ে গেছে। বিভিন্নভাবে তারা প্রচারে আসতে চাইছেন। এবং আমাদের দেখুন, কে পার্টিতে আসবে না আসবে এটা সম্পূর্ণ আমাদের ওপরের নেতৃত্বের ব্যাপার রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সবই যখন ইস্তফা দেওয়া হচ্ছে, আজকে যে পার্টিতে ভরসা করে জিতেছেন সেখান থেকে তো ইস্তফাটা দেওয়া উচিত। তাহলেই তো বুঝবো যে পুরোপুরিভাবে তিনি যে পার্টিকে পছন্দ করছেন না এখন, সেই পার্টির সবকিছু ছেড়ে দিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার একাধিক পদ থেকে ইস্তফা শুরু হয়ে গেছে তৃণমূল কাউন্সিলরদের। দেবলীনার পর আজকে সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তীও ইস্তফা দিলেন।
এই যে তৃণমূলের ভাঙন নিয়ে কি বলবেন? ভয়ে ইস্তফা দেবে সব। এত তারা 2 নম্বরই করেছে, তারা জানে যে তাদেরকে এখন পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সব কটা লোক ভয়ে ইস্তফা দিচ্ছে। এত কেলেঙ্কারি আছে। প্রত্যেকটা তৃণমূলের মানে কাউন্সিলররা কোটি কোটি কোটিপতি হয়ে গেছে, মানুষের কাছ থেকে পয়সা লুটে কোনো কিচ্ছু কাজ করেনি। সুতরাং তাদের আর কোনো উপায় নেই, তাদের ইস্তফা দিতেই হবে দিদি, তাড়িয়ে দেওয়ার থেকে। অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ তারা তো একেবারে বলছে যেখানে নাকি যারা তাদের যারা নিচু তলার কর্মী তাদের পাশে নাকি তাদের দলের নেতৃত্ব যারা ভিভিআইপি নেতা নেতৃত্ব তারা কেউ সঙ্গে নেই। অন্যদিকে বিজেপির যারা দলীয় কর্মী বা যারা স্থানীয় নেতৃত্ব তারা অনেক সাহায্য করছেন, তাদের পাশে থাকছে। এখন তো বলে লাভ নেই। এতদিন ধরে তো সারাক্ষণ সকাল থেকে রাত অবধি হাতে ফুল বেলপাতা নিয়ে বিজেপির কে গালি দিয়ে যেতেন। হঠাৎ করে এখন তাদের মনে হচ্ছে তারা সব সময়তে বিজেপিকে গালি দিতেন আর তৃণমূলের গুণগান করতেন। হঠাৎ করে তাদেরকে এখন দল ছেড়ে বেরিয়ে দলের নামের কুকথা বলছে। মানুষ হিসেবে তারা কি আছে? আগে তো মানুষ, তারপর তো কোন দলে কে গেলাম তার মানবিকতা বিবেক থাকে। দিদি, যারা এই যে ইস্তফা দিচ্ছে তৃণমূল থেকে, তারা যদি বিজেপিতে আসতে চায়, বিজেপি সেখানে কি স্ট্যান্ড হবে? এটা তো রাজ্য সভাপতি পুরো বলতে পারবেন, এটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে এবং এর প্রতিবাদে বিরোধীরা মানে পথে নামছে তাদের পুনর্বাসনের দাবিতে, এবং যারা যারা এই হকাররা রয়েছেন তারাও বলছেন আমাদের রুটি রুটিতে আঘাত করছে। সেক্ষেত্রে আপনাদের তরফে এই হকারদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে? অনেক আগে থেকেই আমরা তখন বলা হয়েছে যে রেলের জমিগুলোতে অনেক কিছু কাজ আছে, অনেক কিছু করা যাচ্ছে না। ওই জমিগুলোতে আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য, বিকাশের জন্য আমাদের দরকার আছে। সেই সব জায়গাগুলোতে স্টেশন বলুন, রেলের বিভিন্ন জায়গায় বলুন, তারা বসেছিল। এবার আগেরবার আমরা অনেকবার চেষ্টা করেছি, সেখানে তৃণমূলের বিধায়করা সেখানে গিয়ে তাদেরকে বাঁচিয়ে বলেছে আমরা পুনর্বাসন দেবো, আপনাদের কেউ সরাতে পারবে না। এইভাবে তারা কাটিয়েছে মিথ্যে কথা বলে। তাদের প্রশাসনের উচিত ছিল তাদেরকে পুনর্বাসন দেওয়া, কিন্তু আমাদেরকে তো আগে সেই জায়গাটাকে খালি করতে হবে। ডেফিনেটলি সেই মানুষগুলো যাবে কোথায় সেটা তো আমরাই ভাববো, কিন্তু এখন তো আমাদের প্রথম কাজটাকে করতে হবে। কারুর এই ভাবার কারণ নেই যারা উচ্ছেদ হয়েছেন তারা পুরো পার্মানেন্ট ভাবে আর কিছু করতে পারবেন না। তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী ভাববেন এবং কাউকে ফেলে দেবেন না, সবাইকে নিয়ে চলবেন। হকার উচ্ছেদ নিয়ে আজকে সিপিআইএম ও পথে নেমেছে। তারা বারবার দাবি করছেন যে তাদের মানে হকারদের এইভাবে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাদের রুটিতে টান পড়ছে, তাদের পেটে টান পড়ছে। তো এই কি বলবেন? এতদিন তো দেখিনি আমরা, কিন্তু সিপিএম কে দেখাই যেত না, হঠাৎ করে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। আগামী 20 বছর এখন চুপচাপ বসে থাকুক, কিচ্ছু করতে হবে না। যা করার মানুষের কল্যাণ, প্রত্যেকটা হকার থেকে শুরু করে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের জন্য বিজেপি, আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য এই বিজেপির সরকার করবে, কাউকে কোনো চিন্তা করতে হবে না।